এখনো অনেক সময় আছে। সুতরাং এইখানে আপনারা একটু বেসিক হয়তোবা একটা দেখতে পাচ্ছেন যে আমি একটা লিখে রাখছি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে খুব পপুলার ল্যাঙ্গুয়েজ। তারপরে জাভাস্ক্রিপ্ট এইটা হচ্ছে ওয়েব বেসড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে শেখাটা সহজ। এরকম ৩ টা বিষয় ইনক্লুড করে আপনার হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা রাখা হয়েছে। কিন্তু আসলে হ্যাঁ, রেকর্ডিং অন করা হয়েছিল? হ্যাঁ, রেকর্ডিং অন করছি। সো অ্যাকচুয়ালি বাস্তবতা হলো জাভাস্ক্রিপ্ট মানে আমি যদি বলতে যাই এটা অনেক কিছুই বলা যাবে। তারপর আমি শুরু করি। আজকে না হয় আমরা কোড না করলাম কিন্তু জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব আরকি আমি আপনাদের সাথে, হ্যাঁ? তো এ যদি বলতে হয় জাভাস্ক্রিপ্ট কিন্তু মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপেক্ষা খুব লাইট ওয়েট। অর্থাৎ হালকা, হ্যাঁ? মানে ভারী না। এবং যেই সব বিষয়গুলো আপনারা বুঝবেন সেরকম কথাবার্তায় বলবো। মানে বইয়ের ভাষা আমি কম বলার চেষ্টা করব। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট আপনার খুব হালকা, ঠিক আছে? হালকা মানে হচ্ছে লাইট ওয়েট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েব বেসড। এবং এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আপনার কিন্তু মানে সার্ভার ছাড়াও রান করা যায়। ওয়েব ব্রাউজারেই কিন্তু আমরা এটা রান করতে পারি। এই তো পূর্বে আপনারা দেখছেন যে আমরা যখন পিএইচপি শিখবো ফিউচারে, মানে এই ১টা ২টা ক্লাস পরে, এখানে তো আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো না। জাভাস্ক্রিপ্ট শুধু বেসিক ধারণা দিব। এরপরে আমরা পিএইচপি শিখবো। তারপরেও আমাদের এইখানে শিখবি সবাইতে বেসিক থাকলেও আমি আপনাদের খুবই ছোট ছোট ২-৩টা প্রজেক্ট দেখাবো। তাতে করে মানে জাভাস্ক্রিপ্ট ফ্রন্টে কেমন কাজ করে, ব্যাক এন্ডে কেমনে কাজ করে, এই জিনিসটার হালকা একটু ধারণা পাবেন। আর মেইনলি আপনারা কাজ শিখবেন অ্যাকচুয়ালি পিএইচপিতে। আর সবচেয়ে মজার বিষয় হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বেসিক আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক সেম। ঠিক আছে? তো এখন এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এটা আমাদের কিন্তু ব্যবহার করা হয় ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে? এটা আমাদের ওয়েবসাইটকে কী করে, ইউজার ফ্রেন্ডলি করে, ইন্টারঅ্যাক্টিভ করে। অর্থাৎ যেমন আপনারা দেখছেন ক্যারোসোল বা হচ্ছে স্লাইডার, এই জিনিসগুলো কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করি। বুঝতে পেরেছেন? বা ধরেন আপনার একটা ওয়েবসাইটে গেলেন, একটা বাটন ক্লিক করলেন, আপনার সেটা ডার্ক হয়ে গেল, টেক্সটগুলো লাইট হয়ে গেল। আর এমনি নর্মালি কি থাকে, টেক্সটগুলো ডার্ক, আমার ওয়েবসাইটটা হচ্ছে কি, এই যে একটা সুইচ ক্লিক করার মাধ্যমে আমি দুইটা ডিফারেন্ট জিনিস সুইচ করতেছি, এই জিনিসটা কিন্তু কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। তো জাভাস্ক্রিপ্ট আপনার কি করে তাহলে, আমাদের ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করে, এর সাথে ইউজার ফ্রেন্ডলি করে। ইউজার ফ্রেন্ডলি জিনিসটা কি, সহজ কথাই হলো একটা ওয়েবসাইট ব্যবহার করে মজা পাওয়া, হ্যাঁ? যেমন দেখা যায় অনেক সময় আমাদের এমন হয় যে অনেকগুলো কন্টেন্ট কিন্তু সেটা আমার একটা জায়গায় শো করাইতে হবে। তখন আমরা কি ব্যবহার করি বলেন তো? ট্যাব ব্যবহার করি না? যে যখন আমি এই মনে করি এটা একটা জাভাস্ক্রিপ্ট, এখানে একটা ক্লিক করলাম, আমার একটা জিনিস দেখাচ্ছে, আর একটা ক্লিক করলাম ওই সেম জায়গায় আমার আরও বেশি কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে। বা হলো আমার ওই যে এফএকিউ, আমরা একটা ক্লিক করলাম নিচে নামলো, তারপরে ওর মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমরা কি করতেছি, ইউজারকে শো করাচ্ছি। তো এই জিনিসগুলোর মাধ্যমে কি হচ্ছে, একটা ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি হচ্ছে। এবং এই জাভাস্ক্রিপ্ট কি করে, এইচটিএমএল এর সাথে সিএসএস এর সাথে কিন্তু কাজ করে। ঠিক আছে? যেটা কিন্তু আমাদের কি একদম একটা ওয়েবসাইটের কোর ল্যাঙ্গুয়েজ, রাইট? সো আমি যে কয়টা কথা বললাম আপনারা কি বুঝতে পারছেন? পারছি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। আর যেটা একটু বললাম যে আমরা যখন পিএইচপি করব, এটা আমাদের, যেমন আপনারা দেখছেন যে ওয়ার্ডপ্রেসের জন্য একটা লোকাল সার্ভার করতে হয়, অথবা আমাদের কি করতে হয়, লাইভ সার্ভার লাগে, রাইট? তাছাড়া কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস চালাইতে জি পারি ভাই। না, জাস্ট বিকজ অফ এইটা পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। আর পিএইচপি হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? অর্থাৎ সার্ভার ছাড়া এটা আমরা রান করতে পারবো না। কিন্তু জাভাস্ক্রিপ্ট আমরা কি সার্ভার ছাড়াও ওয়েব ব্রাউজারে কি করতে পারি, রান করতে পারি। যেইভাবে আপনারা দেখছেন যে jQuery প্লাগইন, তো jQuery প্লাগইন আমরা কি যখন এই ওখানে ভিএস কোড ব্যবহার করছি, ভিএস কোডটা হলো একটা কোড এডিটর, এটা কোনো সার্ভার নয়। কিন্তু আপনারা যে লোকাল ডাব্লিউপি ব্যবহার করছেন বা জ্যাম্প ব্যবহার করে, অনেকে ওয়াম ব্যবহার করে, লারাগন ইউজ করে, এইগুলো হলো সার্ভার, লোকাল সার্ভার। এছাড়া ডোমেন হোস্টিং, এটা হলো আপনার কি, এটা হলো লাইভ সার্ভার। তো এইগুলো ছাড়াই কি আমরা এইচটিএমএল সিএসএস এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি না, মানে jQuery প্লাগইন ব্যবহার করছি না? তাহলে কি এটা আপনার
মানে সার্ভারের ডিপেন্ডেন্সিটা কম, মানে সার্ভারের উপরে কম ডিপেন্ড করে অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায়। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। ওকে। এটা ছাড়াও হলো মনে করেন যে আমরা আজকে শিখবো সেটা, যেমন আমরা ডাইনামিক টাইপ করতে পারি বা ডাইনামিক কন্টেন্ট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই অ্যাকচুয়ালি এটা করা যায়, ডাইনামিক টাইপিং। অর্থাৎ মনে করেন আপনি এইচটিএমএল সিএসএস যখন ব্যবহার করবেন, আপনার মনে করেন যে কি বলা যায়, 10 জায়গায় 10 জায়গায় একই রকম একটা লাইন ব্যবহৃত হচ্ছে। ধরে নেন যে আপনার কোম্পানির নাম হচ্ছে নেক্সট জেন, তাহলে এই নেক্সট জেন কথাটা ধরেন অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, অ্যান্ড সামহাও আপনি কি করছেন, আপনার কোম্পানির নাম চেঞ্জ করছেন। এখন আপনার ওয়েবসাইটে 100টা পেজ এবং ধরেন 200 ব্লগ আছে এবং সেখানে এই নামগুলো ব্যবহার করা আছে কোনো না কোনোভাবে। এখন আপনার কোম্পানির নাম যদি পরিবর্তন করতে হয়, তাহলে বলেন তো ওই জিনিসগুলো ম্যানুয়ালি চেঞ্জ করা কি একটু কষ্ট না? তো অনেক কষ্ট। বাট অনেক কষ্ট। বাট আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, ব্যবহার করবেন, তখন আমরা ভ্যারিয়েবল কি জিনিস আমরা শিখব। আপাতত শুধু নামটা মাথায় রাখেন যে ভ্যারিয়েবল যখন আমরা ব্যবহার করব, ওই 200 500 10,000 1000 1 কোটি যত জায়গায় থাক, এটা আমরা একটা ভ্যারিয়েবল মানে একটা কন্টেনারের মধ্যে রাখবো। আমার কোম্পানির নাম যদি পরিবর্তন হয়, এখানে এক জায়গায় চেঞ্জ করে দিলে ওই 200 500 1 কোটি জায়গায় থাকলেও ওটা মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি জিনিসটা দারুণ না? এই জিনিসটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট, যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখতেছি তাই জাভাস্ক্রিপ্টের কথা বলছি, প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ভ্যারিয়েবল ব্যবহার করা যায়, ঠিক আছে? হ্যাঁ, তো এরকম অনেকগুলো আমাদের বৈশিষ্ট্য আছে জাভাস্ক্রিপ্টের, কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো যদি আমি এখন ওয়ান বাই ওয়ান আলোচনা করি, সেটা আপনারা বোরিং হয়ে যাবেন এবং বুঝবেন না। এই জন্য আমি সবসময় এই তাত্ত্বিক বিষয়ে আলোচনা না করে একটু প্র্যাকটিক্যাল দেখাইতে পছন্দ করি, সেটা আপনাদেরকেও দেখাবো, কিন্তু এমনি বেসিক দিয়ে একটা আলোচনা করতেছি আমরা আর কি। হ্যাঁ, এবার দেখেন জাভাস্ক্রিপ্টের ব্যবহার। আপনি যদি পিএইচপি প্রোগ্রাম, পিএইচপি পাইথন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে সি শার্প আছে, সি প্লাস প্লাস আছে, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, ঠিক আছে, আমি যখন প্রথম এই আইএসডিবি বা আইডিবি যে স্কলারশিপ দেয়, এখানে আমি যখন প্রথম শিখি তখন হলো সি শার্প, আমার হলো এই সি শার্পে আমি ভর্তি হয়েছিলাম। সো ওখানে আমরা সি ল্যাঙ্গুয়েজ শিখছি, তারপরে এসকিউএল শিখছি, এসপি ডট নেট, হ্যাঁ, এমবিসি মডেল যেটা, তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার জেস, অনেক কিছু শিখছি, কিন্তু দিন শেষে কিছুই পারতাম না, সহজ কথা হলো। যেমনটা হয় আর অ্যাকচুয়ালি হলো সিএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে। আপনারা জানেন যে রিসেন্টলি আমরা এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ওখানে ক্লাস নিয়েছিলাম। তো ওখানে ক্লাস নেওয়ার পরে বেশ কিছু স্টুডেন্ট তাদের স্যাটিসফ্যাকশনের কথা আমাকে জানাইছে। অনেকে তো অনেক বড় বড় মেইল লিখছে যে বলতেছে যে, ভাইয়া, মানে বলছে যে স্যার, স্যার বলেই সম্বোধন করেছে। আমি বলছি আমাকে সবাই তোমরা ভাইয়া বলবা। তো বলছে স্যার, মানে মেইলে বলছে যে স্যার, আমি যদি একটা আপনার 3 ঘন্টার একটা সেশন থেকে এত কিছু শিখতে পারি, তাহলে আমি সিএসসিতে আজকে আমি হলো সেকেন্ড ইয়ার, এই 2 বছরে ওই রকমভাবে আমি ইন্টারেস্ট নিয়ে কারো ক্লাস করি নাই বা শিখতে পারি নাই। তো আমার মনে হয় যে তাহলে আমার এই সিএসসি পড়ার সাথে সাথে আহ, বাইরে কোর্স করা উচিত আপনাদের কাছে, এটা তার মানে বলতেছে। তাহলে নিশ্চয়ই সে কিছুটা হলেও ভালো কিছু শিখছে, এই জন্য তার মুখ থেকে এই কথাটা বের হয়েছে, তাই না? তো বিষয়টা হলো, আমিও ওই আইডিবিতে যখন এরকম শিখছিলাম অনেক কিছু শিখছি, অথচ দিন শেষে সেটা দিয়ে কোনো প্রজেক্ট বানাইতে পারতাম না। তো সুতরাং আপনাকে এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে যদি আপনাকে কি হইতে হয়, মানে শিকড় গাড়তে হয়, এখান থেকে ভালো কিছু আপনি যদি পাইতে চান, আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রং নলেজ তৈরি করতে হবে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যে ফ্রেমওয়ার্ক আছে, আপনারা জানেন সিএসএস এর ফ্রেমওয়ার্ক যেমন বুটস্ট্র্যাপ আছে, টেলউইন সিএসএস আছে, স্যাস আছে, অনেক কিছুই আছে। তো ওগুলোর কাজ কি, আপনার কাজটাকে একটু সহজ করে দেয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপর ফ্রেমওয়ার্ক শিখবেন, দ্রুত কাজ করতে পারবেন। তাহলে কি হবে, আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। আমি আপনাদের সাথে শেয়ার করি যে
ডিসেম্বরের শুরুতে শুধু ইউকের একটা প্রজেক্ট পাইছিলাম ফটো এডিটিং কোম্পানির। এরপরে আর মানে ডিসেম্বর জানুয়ারি গেছে কোনো প্রজেক্ট পাই না। এই 22 তারিখের পর থেকে কমপক্ষে 10 থেকে 12টা ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে, যার মধ্যে বড় বড় ক্লায়েন্ট হলো একটা লারাবেল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, বাংলাদেশি ক্লায়েন্ট কনফার্ম হয়েছে। ইউএসের একটা ক্লায়েন্টের ফ্রন্ট এন্ডের কাজ করে দিয়েছিলাম $120। তার থেকে একটা লারাবেল প্রজেক্টে 30% কমপ্লিট করার কাজ পেয়েছি, সেখানে একটা বড় বাজেট। ঠিক আছে, যদিও বড় বাজেট বলতে আমরা যেটা চাইছিলাম সেটা আমরা $2000 চাইছিলাম, কিন্তু অত দেয়নি। তো এরপরে হচ্ছে আপনার আরও একটা লারাবেল প্রজেক্ট আমাদের কনফার্ম হয়েছে, কিন্তু এখনও মানে অ্যাডভান্স করে না, এই জন্য কনফার্ম না, বাট আই হোপ ওটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু এই 22 তারিখ পরের ঘটনা। এছাড়াও এনআরবিসি ব্যাংকের এখানে +90+ পেজ আছে ফ্রন্ট এন্ডের কাজ, কিন্তু সেখানে হলো কোডিগনিটর ব্যবহার করা হয়েছে, যেটা পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলিয়ার না। তো এটার আমরা বাজেট দিছি, এখন জানি না সেটা কনফার্ম, কারণ এই প্রজেক্ট নিয়ে অনেকেই হয়তো চেয়ে আছে। তো আমি আমার এন্ড থেকে একটা প্রাইস দিছি পার পেজ হিসাবে, যে পার পেজ এত লাগবে। হ্যাঁ, তো এখন কার রিজিক আছে আই ডোন্ট নো, বাট এই যে ব্যাক এন্ডের মানে আপনি যখন একটা প্রজেক্ট নেবেন সেটা কিন্তু হিউজ বাজেট, বাংলাদেশি হোক আর ফরেন হোক। আপনি ফ্রন্ট এন্ডের একটা পেজ করবেন, মানে শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে, যেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, হয়তো বা আপনার ইন্টারন্যাশনালি সর্বোচ্চ যদি দেয় $30 সর্বোচ্চ। ঠিক আছে, আর একটু ভালো ক্লায়েন্ট হয়তো বা আর একটু বেশি দিতে পারে। ঠিক আছে, ডিজাইনের উপর ডিপেন্ড করে। ওয়ার্ডপ্রেস প্রজেক্টে ভালো বাজেট পাবেন, কারণ এটা হলো ফুল কমপ্লিট একটা আপনার প্রজেক্ট। আর ব্যাক এন্ডের একটা প্রজেক্ট, একটা প্রবলেম সলভ করলেও আপনি ভালো আর্ন করতে পারবেন আর কি। ঠিক আছে, এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব ডিমান্ড, খুবই ডিমান্ড। ঠিক আছে, আমরা একটা লারাবেল ই কমার্স সাইট কমপ্লিট করার পরে যেই অ্যামাউন্টটা পাবো, সেটা কিন্তু একটা ওয়ার্ডপ্রেসেও পাবো না, বা ফ্রন্ট এন্ডের কাজ করেও আগানো সম্ভব না। বা যদি বিপরীতে আপনি গ্রাফিক্সের কাজ বলেন, হ্যাঁ, তো গ্রাফিক্সের কাজে সাধারণত যত ভালো গ্রাফিক্স ডিজাইনারই হোক না কেন, মানে ধরেন এক্সপার্ট হইলেও আপনার তার একটা ধরেন আপনাকে কি বলবো, একটা ভেক্টর করে দিতে বলবে, বা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এখন তো আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গ্রাফিক্স ডিজাইনের কাছে আসেই না, কারণ এআই চলে আসছে। তারা ওইগুলো সাবস্ক্রিপশনে খুব সুন্দরভাবে করে মক আপ করার জন্য এখন আপনার নর্মালি গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা কমে আসতেছে, কারণ প্রোডাক্টের অনেক সুন্দর সুন্দর মকআপ এআই করে দিচ্ছে। ঠিক আছে, সুতরাং আপনার একজন গ্রাফিক্স ডিজাইনারের $50 একটা প্রজেক্ট মানে কিন্তু ভালো বাজেট। $50 বুঝতেছেন, যে একটা এইচটিএমএল সিএসএস এর আপনি যদি এক পেজ করেন, তাহলে $30 থেকে $50 পান। সেক্ষেত্রে তাহলে একটা গ্রাফিক্স ডিজাইনের $50 মানে হিউজ। তো আমরা একটা লারাবেল ওয়েবসাইটে যে কাজ করি, যেটা করব, সেখানে তার অনেকগুলো প্রজেক্ট করা লাগবে। এই জন্য গ্রাফিক্স ডিজাইনারদের রিভিউ অনেক। একটা ওয়েব ডেভেলপারের যদি 100 রিভিউ থাকে, তার সমান হলো 1000 রিভিউ গ্রাফিক্স ডিজাইনার, মানে দুইজনেই যদি এক্সপার্ট হয়। বুঝতে পারতেছেন? সো এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম যে তাহলে আপনার এটা ফ্রন্ট এন্ডে আপনি ব্যবহার করতে পারবেন ওয়েবসাইটের ডাইনামিক ফিচার, যেমন স্লাইডার, হ্যাঁ, ড্রপ ডাউন মেনু, ওই বা মোডাল, ওই যে ক্লিক করলে আপনার একটা পপ আপের মতো আসে, এরকম অনেক কিছুই আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র কি জাভা স্ক্রিপ্ট দিয়ে। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, সো এইখানে হচ্ছে একটা মানে মজা, সেটা হলো জাভা স্ক্রিপ্ট যারা শিখে, এটা ফ্রন্ট এন্ডেও ব্যবহার করতে পারে, আবার ব্যাক এন্ডেও ব্যবহার করতে পারে, কিন্তু পিএইচপি শুধু ব্যাক এন্ডের জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এরপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন, গেম ডেভেলপমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এপিআই ইন্টিগ্রেট করতে পারবেন, অনেক, মানে এক কথায় জাভাস্ক্রিপ্ট এই সব জায়গাগুলোতে আপনার ব্যবহৃত হয়। ঠিক আছে, আপনার যদি ফেসবুক জানা, আমরা তো পিএইচপি শিখবো তাই না? তো দেখেন, আপনি লেখেন যে পিএইচপি, সরি, ফেসবুক, হ্যাঁ, ফেসবুক ইউজেস ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে দেখবেন যে আপনার জাভা স্ক্রিপ্টও আছে, পিএইচপিও আছে। ঠিক আছে, তো এ দেখেন,
সবার আগে দেখবেন যে এত বড় একটা প্ল্যাটফর্ম সে কিন্তু ব্যবহার করতেছে কি পিএইচপি, এটা কিন্তু শুধু ব্যাক এন্ডের জন্য, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে তারা আরও বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতেছে বিভিন্ন, কারণ ফেসবুক তো এখন ছোটোখাটো কোনো বিষয় না, দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট আছে, কারণ ফ্রন্ট এন্ডে ইন্টারঅ্যাক্টিভিটি নেওয়ার জন্য মাস্ট আপনাকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো আপনারা মানে যেই ল্যাঙ্গুয়েজটা শিখবেন পিএইচপি, এটা কিন্তু খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ এবং খুব স্মার্ট একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো পিএইচপি নিয়ে এখন আলোচনা করব না। আর জাভাস্ক্রিপ্টের সুবিধা হচ্ছে এটা ফ্রন্ট এন্ডেও ব্যবহার করতে পারবেন, ব্যাক এন্ডেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না যেই ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেন, ঠিক আছে। মানে জাভাস্ক্রিপ্ট আপনাকে শিখতেই হবে, সেই উদ্দেশ্য করেই শিখবে সবাই। জাভাস্ক্রিপ্টের শুধু বেসিকের একটা দুইটা ক্লাস রাখছে এই জন্যই, এই আলোচনার জন্য, আর কিচ্ছু না, যে আপনাদের জানানো যে হাউ পাওয়ারফুল জাভাস্ক্রিপ্ট ইজ। বুঝতে পারছেন? আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছেন? বিরক্ত হচ্ছেন নাকি কেউ, নাকি প্র্যাকটিক্যালে চলে যাব? কারণ মনে হয় আনমিউট হয়ে গেছিল কোনোভাবে, আবার পরে আচ্ছা আচ্ছা, ঠিক মিউট আছে। করে ফেলছে। তাহলে আমরা দেখলাম যে জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডে ব্যবহার করা যায়, ব্যাক এন্ডে ব্যবহার করা যায়, এছাড়া বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার, গেম ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এই সব জায়গাগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যবহার হয়, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টে মানে অন্যান্য জায়গা থেকে একটু পার্থক্য, ও যে শুরুতে যেটা বললাম যে আপনার এটা কিন্তু ওয়েব ব্রাউজারে রান করা যায়, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করার জন্য আমাদের কি করতে হয়, সার্ভার মানে প্রয়োজন হয়, ঠিক আছে। এবং আপনার কি বলা যায়, যেহেতু এটা মানে আপনার সার্ভারে আমাদের সার্ভার প্রয়োজন সবসময় হয় না, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে এর স্পিডটা কিন্তু বেশি থাকে, কথা বুঝতে পারছেন। আর এই জাভাস্ক্রিপ্টের অনেক লাইব্রেরিজ আছে, যেমন জেকুরি কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এবং অনেক ফ্রেমওয়ার্ক আছে। মেবি মেবি আই এম নট শিওর অ্যাট দ্যাট টাইম, সেটা হলো মেবি জাভাস্ক্রিপ্ট যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এর মধ্যে জাভাস্ক্রিপ্টের মানে ফ্রেমওয়ার্ক সবচেয়ে বেশি। যেমন ধরেন আপনার রিয়াক্ট জেএস, আপনার নাম শুনছেন, এটা হলো জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। তারপর ভিউ জেএস, হ্যাঁ, তারপরে হচ্ছে নোট জেএস হলো ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সপ্রেস জেএস, তারপর হচ্ছে আপনার অ্যাঙ্গুলার জেএস, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্ট। কেউ যদি ভিউ জেএস শেখে, রিয়াক্ট জেএস কিন্তু শেখার প্রয়োজন নাই। সো জাভাস্ক্রিপ্টের অনেক ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরিজ আছে এবং প্লাগইন আছে, যেইগুলোর মাধ্যমে জাভাস্ক্রিপ্টের যে পাওয়ার আছে এটা আপনি আরও বহুগুণে বাড়ায় নিয়ে আপনার ওয়েবসাইটটাকে খুব ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, হ্যাঁ, এবং হাই এন্ড ডেভেলপমেন্ট করতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে। এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে যেই আপনার স্ক্রলিং ইফেক্ট বা এই যে অ্যানিমেশন যা দেখেন, এগুলো কিন্তু সব জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করা হয় সাধারণত, ঠিক আছে। তো আমার মনে হয় না যে এটা নিয়ে আমার আর বেশি আলোচনা করার দরকার আছে, আমাদের একটু প্র্যাকটিক্যাল দেখাটাই উচিত। তাহলে আপনারা কি বলে জানতে পারলেন যে জাভাস্ক্রিপ্ট কি জিনিস, এটা কি ক্লিয়ার একটু, বা কি করা যায় এটার, মানে আশা করি এটা ক্লিয়ার আর কি। তারপর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন জাভাস্ক্রিপ্ট আপনার কি করতে পারে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট এখানে দেখেন আমি লিখছি, এটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব, ঠিক আছে। আসেন আমরা একটু দেখি করি, আবার আমরা আজকে থেকে কোডে চলে যাব, ঠিক আছে। 631। হ্যাঁ, আগের সপ্তাহে রেকর্ডিংটা কি আপলোড করা হয় নাই? আগের সপ্তাহে কি ক্লাস ছিল আমাদের? আগের সপ্তাহে তো আমাদের করা ছিল, ওই যে প্রজেক্ট রিভিউ। এটা দেখাচ্ছেন বুট ক্যাম্পের ওই যে পেজগুলো, ওরা এই সবার এই প্রজেক্ট হ্যাঁ, গুলো ওটা আপনি একটু চেক প্রজেক্ট রিভিউ করবেন। ছিল, ওটা লাগবে আপনাদের? না ভাই, ওটা তো প্রবলেম সলভিং ক্লাস ছিল, এটা মনে হয়।
যে আপনি সমস্যা হলো যে আমাদের এগুলো রিভিউ করে দিছিলেন একটু যে কি অবস্থায় আছে এগুলো নিয়ে। বুঝলাম না, এটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, এখান থেকে আসি। আচ্ছা, একটু ওয়েট করে দেখি কি সমস্যা হচ্ছে। অন হচ্ছে না কেন? এটার সমস্যাটা কি? এটা বুঝতেছি না। আচ্ছা, কি করব বলেন? সমস্যাটা কি হচ্ছে? এমনি তো ভাই 11:30 বেজে গেছে, তাহলে আজকে না হয় থাক, আপনার যেহেতু কাজ হচ্ছে না আপনি অন্য বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করেন তাহলে। না, আলোচনা তো মোটামুটি শেষ। এখন আমাদের প্র্যাকটিক্যাল দেখার পালা অ্যাকচুয়ালি। না হয় আজকে থাক ভাই, আমরা বুধবারে না হয়। আচ্ছা, দাঁড়ান, আমাকে উম, একটু সময় দেন, আমি একটু চেক করি কি সমস্যা। ভাই একটা রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। রিস্টার্ট দিচ্ছি না, তাহলে তো আপনারাও সব মানে হচ্ছে আহ, ইয়ে হয়ে যাবেন আর কি, মানে সবাই হারায় যাবেন। এই জন্য দেখতেছিলাম যে রিস্টার্ট না দিয়ে কাজ হয় কিনা। আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখতে পারেন ভাইয়া নাহলে। হ্যাঁ, সেটা অবশ্য করা যায়।
এতে ইস্যু আছে কিনা। এখানে কি ভিএস কোড থাকবে? আচ্ছা, আমরা 1 নম্বর ক্লাসের মধ্যেই করে ফেলি। 1 নম্বর ক্লাসে কি ছিল? এটা হেডার ছিল। সমস্যা নেই, এটা তো আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাস 1, হ্যাঁ? এই ক্লাস 1 এর মধ্যে আমি করে ফেলতেছি সবগুলো। আচ্ছা, এখন খেয়াল করেন, প্রথমত আমরা স্ট্রাকচারটা নিলাম। এখন আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কোথায় করব, ঠিক আছে? সেই বিষয়টা আমরা সব আলোচনা করব। তবে আমরা জাভাস্ক্রিপ্ট আপাতত এই যেরকম স্ক্রিপ্ট ট্যাগ নিব, এটার মধ্যে আমরা কি করব? জাভাস্ক্রিপ্ট করব। ওকে, আপাতত এটা কয়েকভাবেই করা যায়, ঠিক আছে? তো আমরা যেটা দেখছিলাম যে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি করতে পারে, এরপরে কোথায় ব্যবহার করব, এটার আউটপুট কেমনে নিয়ে আসবো, অনেক কিছুই আমরা শিখবো বেসিকের মধ্যে। তবে আজকে আমরা এতটুকু দেখে শেষ করতে পারি যে যেই জাভাস্ক্রিপ্ট শিখবো, তো ওই যে আপনাদেরকে বলা হলো না যে ইন্টারঅ্যাক্টিভ করা, ইউজার ফ্রেন্ডলি, ওইটা তো আমরা কমন কথাবার্তা। সো অ্যাকচুয়ালি সে কি করতে পারে এই জিনিসটা একটু হাতে কলমে আপনাদের দেখাবো। তো সব অল্প কয়েকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব। সেটা হলো জাভাস্ক্রিপ্ট প্রথম কি লেখা আছে বলেন তো? এখানে কি লেখা আছে পড়েন। The JavaScript can change HTML content. হ্যাঁ, তারপরে কি করতে পারে পড়েন, এটা ওকে দেওয়া হয়তো অন্য ক্লাসে। JavaScript can change HTML attribute values. হুম তারপরে বলা হয়েছে যে JavaScript can change HTML system style, CSS. হুম JavaScript can hide HTML elements.
আচ্ছা, তো আমরা প্রথমত দেখব জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট। সেই এইচটিএমএল কন্টেন্ট কিভাবে চেঞ্জ করে দেখেন, এটা দেখলে আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, প্রথমত আমরা এখানে লিখব, এই জিনিসগুলো কিন্তু আমরা এখন শিখতেছি না, শুধুমাত্র দেখছি, তারপর আমি আমার এন্ড থেকে বোঝানোর চেষ্টা করব। আমি যে লিখলাম যে ডকুমেন্ট, তো দেখেন এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা হচ্ছে একটা ডকুমেন্ট, এই জন্য এটা শুরুতে কি লেখা আছে, ডক টাইপ। কি লেখা আছে, এই HTML5 থেকে এই যে ডক টাইপ HTML এটা লেখা হয়, তাতে ব্রাউজারকে বলে দেওয়া হয় যে এটা HTML5, এই জন্য ডক টাইপ লেখা হতো, আর আগে কিন্তু লেখা হতো না। তো এই যে এটা হলো টোটাল একটা ডকুমেন্ট, তাই আমি বললাম যে ডকুমেন্ট, হ্যাঁ ডকুমেন্ট, এটা এই কথাটা আমি প্রথমত লিখলাম। ঠিক আছে, লেখার পরে আমরা আসেন এই যে বডির মধ্যে, হ্যাঁ এখানে আমরা একটা নিয়ে নিচ্ছি, ধরেন H2, কি নিয়ে নিচ্ছি, H2, H2 এর মধ্যে আমরা লিখে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড এটা লিখে দিলাম। ঠিক আছে, লেখার পরে এরপরে ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে আমরা কোনটা নিব, এই যে এটাকে আমরা এই কন্টেন্টটাকে চেঞ্জ করব, তাহলে এটাকে আমাদের এর আগে আমরা ব্যবহার করছি ক্লাস, এখন আমরা ব্যবহার করব আইডি। কি ব্যবহার করব, আইডি। ক্লাস নিলেও হবে, নো প্রবলেম, কিন্তু আমরা HTML এর অধিকাংশ আইডি ব্যবহার করে অভ্যস্ত, বা আইডি ব্যবহার করি, ক্লাস দিয়েও ধরা যাবে। এটার আমরা একটা আইডি নিচ্ছি, ক্লাস যেমন যে কোনো কিছু নিতে পারেন, এটারও নিতে পারেন, যে ধরেন সিএনজি লিখলাম, মানে অনেকে এখন কি বলে যে নিউ জেনারেশন যারা জেনজি, তারা কি লেখে, এই তুই তো অনেক সিএনজি হয়ে গেছিস, মানে আসলে ওটা সিএনজি না, চেঞ্জের শর্টকাট ফর্ম আর কি। হ্যাঁ, তো ধরেন আমরা এটা নিলাম, হ্যাঁ নেওয়ার পর আমরা বলবো যে গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, গেট এলিমেন্ট বাই আইডি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন একটা ফাংশন। ঠিক আছে, বিল্ট ইন একটা ফাংশন, গেট এলিমেন্ট বাই আইডি। এটা কিভাবে লিখতে হবে, এটাকে বলে ক্যামেল কেসিং। ঠিক আছে, অর্থাৎ প্রথমটা ছোট হাতের, তারপরে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে ক্যাপিটাল লেটার, এটাকে বলা হয় ক্যামেল কেসিং। অর্থাৎ উটের দেখবেন যে পিছন দিক দিয়ে একদম সমান, এরপরে একটু উঁচু, তারপরে আবার নিচু, তারপরে মাথা আবার উঁচু, এই জন্য এটাকে প্রোগ্রামার যারা এটা আবিষ্কার করছে তারা এটাকে নাম দিছে ক্যামেল কেসিং। বুঝতে পারছেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একই জিনিস। সো এটা প্রত্যেকটা ফাংশনের এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস থাকে, তারপরে আমরা এখানে দিতে পারি সিঙ্গেল কোট অথবা ডাবল কোট, যে কোনোটা দিলেই হবে, তারপরে এই আইডিটা আমরা বসাই দিব। তো এটার মিনিংটা হলো অ্যাকচুয়ালি কি, যেই ডকুমেন্টের মধ্যে যার আইডি সিএনজি সেটাকে ধরো, গেট এলিমেন্ট বাই আইডি। তো বর্তমান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু হিউম্যান, আই রিপিট, বর্তমান ল্যাঙ্গুয়েজটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, কিন্তু এই C++ কিন্তু এত সহজ না, সি ল্যাঙ্গুয়েজ কিন্তু এত সহজ না, এর থেকে হার্ড। কথা বুঝতে পারছেন, ওই যে বলা হয়েছিল একটা কথা, ইজি টু লার্ন। ওকে, সো গেট এলিমেন্ট, তাহলে এই ডকুমেন্টের মধ্যে আইডি দিয়ে ধরো, কাকে ধরো, এই যে যার আইডি সিএনজি, সেই আইডিটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এটার পরে আমরা কি করব, এই আইডিটা দেওয়ার পরে আমরা কি করব, ধরেন এই যে এটার কন্টেন্ট চেঞ্জ করব, তাহলে এটা কি, এটা হলো একটা এলিমেন্ট, এটা কি একটা এলিমেন্ট, এই এলিমেন্ট এটা কি, এটা হলো একটা HTML ট্যাগ, তাই না, তাহলে আমরা লিখব ইনার HTML, মানে HTML ট্যাগের মধ্যে, ইনার HTML মানে HTML ট্যাগের মধ্যে আমার কি করো, কন্টেন্টটা চেঞ্জ করে দাও। কি কন্টেন্ট চেঞ্জ করবে সেটা আপনি কি করবেন, এই সমান সমান দিয়ে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে লিখবেন। তো আমরা বললাম যে বললো যে হ্যালো জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, হ্যালো জাভাস্ক্রিপ্ট, তারপরে আমরা এটাকে সেমিকোলন দিলাম। এই জায়গায় কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এইটুকু যদি না বুঝতে পারেন, এটুকু বুঝতে পারলে আমি পরে পরে দেখাচ্ছি যে এই কন্টেন্টটা কিভাবে চেঞ্জ করতেছে। এই পর্যন্ত বুঝতে পারছি ভাই। সবাই এবার আসেন, এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি। ঠিক আছে, দেখেন মজাটা কেমন, জাভাস্ক্রিপ্ট কত মজার। সো আমরা এটাকে তো করি নাই, রিভিল ইন ফাইন্ডার এটা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো জাভাস্ক্রিপ্ট, আচ্ছা এটা কি আমাদের কমেন্ট হয় নাই, এই যে সেভ হয় নাই, এই যে এখানে সেভ হয় নাই। হ্যাঁ, এখন দেখেন, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড,
কিন্তু যখন আমরা কমেন্টে উঠাই দিব, ঠিক আছে, সেভ করলাম, সেভ করে আপনি যখন এটাকে রিলোড দিবেন দেখেন হ্যালো ওয়ার্ল্ডের প্রতি হ্যালো জাভাস্ক্রিপ্ট চলে আসছে। এখন এটা বেশি ইন্টারেস্টিং হয় না, এখন এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। কেমন? সেটা হলো ওয়ান ক্লিক ফাংশন বা ইভেন্টের মাধ্যমে আমরা এটাকে কাজ করব কিভাবে। এটাকে আমরা এই জায়গায় লিখব না, না লিখে এটাকে আমরা আপাতত বাদ দিচ্ছি। তো আমরা একটা বাটন নিলাম, কি করলাম, একটা বাটন, হ্যাঁ, বাটন নিলাম। জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে অন ক্লিক, মানে এটা কি ওয়ান ক্লিক ফাংশন। এটা হলো কি হবে, ক্লিক করার পরে কি হবে, এটাকে আমরা ইভেন্ট বলি। সো এই জায়গায় আমরা এই জিনিসটা দিয়ে দিলাম যে ডকুমেন্ট ডট মানে ক্লিক করার পরে এটা কাজ করবে, এর আগে কাজ করবে না, ঠিক আছে। এবং এই বাটনের আমরা দিয়ে দিলাম যে এটা ক্লিক মি টু চেঞ্জ, ঠিক আছে। সেভ করলাম, সেভ করার পরে আমরা এখানে আসি, আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড। এবার দেখেন ক্লিক মি টু চেঞ্জ, ক্লিক করলাম, আচ্ছা এটা চেঞ্জ হয় না, না, আচ্ছা জাস্ট এ মিনিট, এখানে আমাদের একটু ঝামেলা হয়েছে। সেই ঝামেলাটা হলো দেখেন যখন আমরা ওয়ান ক্লিকের মধ্যে লিখছি এখানে ইনভার্টেড কমা শুরু আর এখানে শেষ, কিন্তু এর মধ্যে দেখেন অসংখ্য জায়গায় আমরা কি দিয়ে দিছি, ইনভার্টেড কমা। যখন আপনার বাইরে ইনভার্টেড কমা থাকবে ভিতরে সবগুলো সিঙ্গেল কোট দিবেন, নাহলে ও বুঝতে পারবে না, কনফিউজড হয়ে যাবে যে আসলে কোনটা শুরু আর কোনটা শেষ, ঠিক আছে। আর যখন এর মধ্যে লিখবেন তখন আপনার আর কি করা লাগবে না, ওই সেমিক্লোন সেমিক্লোন দিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন সেভ করে এখন আসি, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। খেয়াল করছেন বিষয়টা? আবার দেখেন, এই যে দেখেন এটার উপর ক্লিক করলাম, এটা চেঞ্জ হয়ে গেল। তো দারুণ না? আমি তাহলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করতে পারবো, একটা এইচটিএমএল কন্টেন্টকে চেঞ্জ করতে পারবো, এটা তো বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি। অ্যাট দ্য সেম টাইম আপনারা এই একইভাবে কি করতে পারেন, এখানে যদি কন্টেন্ট নাও থাকে, হ্যাঁ, কন্টেন্ট নাও থাকে ও কন্টেন্ট ইনপুট করতে পারবে, অর্থাৎ কিছুই নাই। তাহলে আপনারা এখন ব্রাউজারে যদি চলে আসেন, এখানে রিলোড দেন, দেখতে পাচ্ছেন কিছুই নাই। যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা দেখা যাবে। এবং ওয়েবসাইটে এই ধরনের জিনিসগুলো খুবই কমন, যে আমরা দেখতে পারি যে এক কিছুতে একটা ক্লিক করলে তারপর দেখা যায়, তাই না? এটা একটা জিনিস দেখলাম। এরপরে আরেকটা দারুণ জিনিস আমরা দেখতে পারি, সেটা হলো আমাদের এরপরে কি ছিল, যে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউট ভ্যালু। এটা আমরা শেষে দেখব। এই স্টাইল চেঞ্জ করতে পারে, স্টাইল চেঞ্জ করতে পারে কিভাবে, আসলে আমরা সেই জিনিসটা এখন দেখি যে স্টাইল কিভাবে সে চেঞ্জ করে, ঠিক আছে। তো স্টাইল চেঞ্জ করাটা আমরা এখন দেখব। সো স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের এখানে আসবো, আসার পরে মনে করেন যে এখানে লেখা আছে যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, ওয়ার্ল্ড, এটা লেখা থাকলো, এটা লেখা থাকলো। এবং আমরা কি বলবো যে বাটনে ক্লিক করার পর তার কালার চেঞ্জ হবে, তখন আমরা এখানে ইনার স্টাইল না দিয়ে কি দিব, স্টাইল দিব। তারপর কোন স্টাইল, আমি বললাম যে কালার, কি কালার চেঞ্জ হবে, কালার কি হবে সেটা এই সেম প্রসেসে আপনারা লিখে দেবেন। তো আপনি এখানে কালার কোড দিতে পারেন, যেমন কালার কোড দিচ্ছি FF 4টা 0, ঠিক আছে। সেভ করলাম, সেভ করার পরে আমরা এখানে এসে এটাকে রিলোড দিব, ঠিক আছে। এই যে দেখেন ক্লিক করলাম, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি ফন্ট সাইজ বড় করতে চান সেমভাবে আপনার কি করতে হবে, এখানে লিখতে হবে ফন্ট সাইজ, ঠিক আছে। সরি বানান বলেছে, ফন্ট সাইজ, হ্যাঁ, এই যে দেখেন ফন্ট সাইজ চলে আসছে। সো এখানে আমি দিচ্ছি 100 px, হ্যাঁ। এই যে দেখেন এভাবে। সো আমরা এটা কি, এটা কিন্তু হলো আমরা সিএসএস দিয়ে করতে পারি। তো এই যে এইচটিএমএল এর কোনো একটা আপনার কি বলা যায় কন্টেন্ট ইনপুট করা, কন্টেন্ট চেঞ্জ করা, আপনার স্টাইল চেঞ্জ করা, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যাচ্ছে, অর্থাৎ ফ্রন্ট এন্ডের কাজ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারতেছি। এরপরে দেখেন জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড এইচটিএমএল এলিমেন্ট, ক্যান হাইড, এটা খুব সিম্পল ব্যাপার।
দেখেন আমরা এখানে যদি সিম্পলি লিখি ডিসপ্লে, হ্যাঁ এটা আপনারা জানেন অলরেডি। ডিসপ্লে আমি এখানে বললাম যে নান, ঠিক আছে, ডিসপ্লে নান। এখানে আমি একটা জিনিস তৈরি করার যদি চেষ্টা করি সেটা হলো, ধরেন আমি আরেকটা বাটন নিচ্ছি এখানে, কেমন? কপি করলাম, কপি করার পরে এর উপরে একটা আমরা, আচ্ছা উপরে না নিচেই রাখি, হ্যাঁ ঠিক আছে, এটা সেভ করলাম। এবার আমরা এখানে বললাম যে দেখেন এটা ডিসপ্লে নান করলাম ফার্স্ট অফ অল, এটা দেখা যাবে ডিসপ্লে নান করলাম। আর এটা বললাম ডিসপ্লে ব্লক, ব্লক করলে কি হয় আবার দেখা যায়। এটা আপনারা মিডিয়া কুইজে হয়তো বা শিখছেন, না শিখলেও এখন জেনে নেন যে ডিসপ্লে আমরা নান বললে কি হবে, ওটা হাইড হয়ে যাবে। আর ডিসপ্লে যদি আমরা বলি যে ব্লক, তাহলে ওটা আবার শো করবে। তো এখন যদি আমরা এই আমাদের ব্রাউজারে আসি, কোথায়, ঠিক আছে, এই যে দেখেন এখন আমরা এটাকে একটু জুম করার চেষ্টা করি। ওকে, এখন দেখেন ক্লিক মি টু চেঞ্জ, আমরা এখানে একটু চেঞ্জ করে দিই। সেটা হলো আমরা বলি যে হাইট, হাইট, আর এটাকে বলছি শো, সেভ করলাম। এখন দেখেন হাইড হয়ে গেল, শো হয়ে গেল, হাইড হলো, শো হলো, ঠিক আছে, বুঝলেন সবাই? জিনিসটা কি সহজ না? জি ভাই। জি, এখন পর্যন্ত তো সহজ মনে হচ্ছে। হ্যাঁ, সামনে কি একটা বোঝা যাচ্ছে। আমি যত পর্যন্ত শেখাবো তত পর্যন্তই আপনাদের কাছে সহজ লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি। এরপরে হচ্ছে লাস্টলি খুব ইন্টারেস্টিং আরেকটা জিনিস দেখায় আপনাদের, হ্যাঁ, যে সে এইচটিএমএল অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারে। অ্যাট্রিবিউট কি, কে বলতে পারবে? ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্য, যেমন ও ছবি দিলে ছবির হাইট ওয়েট, তারপর হচ্ছে ওয়েবসাইট যেটা আমরা এইচআরএফ ব্যবহার করি। হ্যাঁ, যেমন আমরা একটা এইচটিএমএল ট্যাগের মধ্যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, যেমন ইমেজ দিলে কি দিতে পারি, সোর্স, এটা হলো একটা অ্যাট্রিবিউট। একটা তাহলে ইমেজের সোর্স কি, একটা অ্যাট্রিবিউট, তাহলে এই অ্যাট্রিবিউট সে চেঞ্জ করে দিতে পারবে। তো এটা দিয়ে আমি একটা মজার জিনিস করে আপনাদেরকে দেখাচ্ছি। এখনও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করি না, শেখা শুরু করবো আগামী ক্লাসে বেসিকটা। আজকে আমরা দেখতেছি, কি দেখতেছি বলেন তো এখন, হোয়াট জাভাস্ক্রিপ্ট ক্যান ডু, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি করা যায়? রাইট। তো শুধু যে এতটুকুই করা যায় বিষয়টা এরকম না, জাস্ট আপনাদের একটু মজা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য এটা ঠিক দেখাচ্ছি। ধারণা দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা আসেন দুইটা ইমেজ ডাউনলোড করি, কেমন? সো দুইটা ইমেজ, মেবি আমি এটা ক্যানভা থেকেই পারবো, আমার ক্যানভা, ওকে, হ্যাঁ আমি এখানে নিচ্ছি 1000, 1000। ধরেন যে এই ল্যাপটপটা আমি নিচ্ছি, কেমন? এই ল্যাপটপ নিয়ে ম্যান, হ্যাঁ,
এইটা হবে তো। বেশি বড় না আর কি। আচ্ছা থাকলো, হ্যাঁ। আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। ডাউনলোড করলাম, একটা হইলো। আর একটা নিচ্ছি, এই, ঠিক আছে। এটা ডাউনলোড করলাম। ও সরি, ল্যাপটপের কালার। সামহাও এটা ছোট করা যাচ্ছে না, সামহাও এটা হয়তো কম। হ্যাঁ, এটা ঠিক আছে, পারফেক্ট। সো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখন আমরা এই ইসে আসবো, এই দুইটা ইমেজ করে নিতে হবে। ডাউনলোড, ডাউনলোড থেকে এটা আমরা ডিলিট করে দিব, আর এটা আমরা দিব হলো এখানে দিচ্ছি 1, S1। আচ্ছা, আরেকটা কি ডাউনলোড হয় নাই এটা? ডাউনলোড হচ্ছে না নাকি? এই যে এখন কি একটা সমস্যা। আচ্ছা যাই হোক, এটা S2 দিচ্ছি, S2। ওকে, নো প্রবলেম। এখন এই দুইটাকে আমরা একটু কপি করে নিচ্ছি, কপি, অ্যান্ড দেন হলো আমরা এসে যায় আমাদের 631 ক্লাস 1 ইমেজের মধ্যে আমরা এই ইমেজগুলো সব কি করব, বাদ দিয়ে দিচ্ছি। ওকে, ডাউনলোড করলাম এটা, কিন্তু ডাউনলোড হইতেছে কোনটা বুঝলাম না। ফেইল্ড বলতেছে, যে ফেইল্ড, সব ফেইল্ড।
I don't know. I failed. এটা দেখি তো কি অবস্থা। এটা মেবি ডাউনলোড হবে। হ্যাঁ, এটা ডাউনলোড হচ্ছে। সো এখান থেকে একটু ডাউনলোডে চলে আসলাম। S3 ওকে, তাহলে S2 আমরা এটা ডিলিট করে দিচ্ছি। দ্যাটস ইট। এখন আমরা এখানে চলে আসবো। আসার পরে দেখেন আমরা যে কাজটা করব এখন, প্রথমত আমরা একটা বাটন নিব, ঠিক আছে? বাটনে দিচ্ছি যে নেক্সট, বা এটা প্রিভিয়াস, হ্যাঁ প্রিভিয়াস। অ্যান্ড এখানে আমরা একটা দিচ্ছি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের সোর্স কি দিব? ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা দিচ্ছি S1, আর এখানে দিচ্ছি বাটন, বাটন দিচ্ছি নেক্সট, ঠিক আছে? এই যে নেক্সট এটা দিচ্ছি। এখন দেখেন আমরা জিনিসটা নর্মালি কিভাবে এসছে সেটা আমরা আগে চেক করি। ক্যানভা এটা বাদ দিচ্ছি, এটি তো অনেক বড় হয়ে গেছে, আমরা একটু জুম আউট করে নিব। আমরা একটু উইথ দিয়ে এটাকে কন্ট্রোল করব। সো উইথ দিচ্ছি 500 px। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। সো এটা হলো, এখন আমরা এটা চেঞ্জ করব। এটা ক্লিক করলে পরে ইমেজটা আসবে, এটা ক্লিক করলে পরে ইমেজটা আসবে। কিভাবে? এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল তাহলে একটা কাজ করতে হবে যে আমাদের ইমেজ অ্যাট্রিবিউট চেঞ্জ করতে হবে সেমভাবে, এবং এটার জন্য আমার কি করা লাগবে? এটার একটা কি হবে? আইডি লাগবে, ঠিক আছে? সো আইডিটা আমি নিচ্ছি, মনে করেন যে এস ইমেজ মানে স্লাইডার ইমেজ, ঠিক আছে? এটা আমরা আইডিটা নিচ্ছি। নেওয়ার পরে আমাদের এখন আমরা কি করব? নেক্সট ক্লিক করলে কোন ইমেজটা আসবে? তাহলে এটা হচ্ছে S1, নেক্সট ক্লিক করলে আমার কি হবে? এই যে এই ইমেজটা আসবে, S3টা আসবে। তাহলে এটা কখন আসবে? যখন আমি ক্লিক করব। তাহলে আমাকে লিখতে হবে অন ক্লিক। ভালো করে বুঝেন যে আমি যখন বাটনটা ক্লিক করব, এখন আছে S1, পরে দেখাবে S3। তো ওটা আমাকে কীভাবে ধরতে হবে? প্রথমত আমার HTML ডকুমেন্ট ধরতে হবে, যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে কোনটা? গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। সো গেট এলিমেন্ট বাই আইডি কোনটা? এই যে এটা দেন, দেওয়ার পর এখানে সিঙ্গেল কোড দেন, আইডিটা কি? এস ইমেজ। ওকে, এস ইমেজ। দেন হচ্ছে আমরা এটাকে ই করলাম, ই করে আমাদেরকে কি করতে হবে? যে সোর্সটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে কি দিতে হবে? SRC, হ্যাঁ, মানে এই যে ইমেজের অ্যাট্রিবিউট ইমেজ সোর্স, এটা আমরা চেঞ্জ করব। সোর্স দিয়ে আমরা হচ্ছে এখানে ইকুয়াল সাইন দিব আগের মতোই, দেওয়ার পরে এখানে সিঙ্গেল কোড দিচ্ছি, দেওয়ার পরে ওই যে ইমেজটার নাম আমাকে লিখতে হবে। সো S3.png, ঠিক আছে? সেভ করলাম। সেভ করার পর এখন এসে আমাদের চেক করে দেখতে হবে। দেখেন এখন যদি আমি চেঞ্জ করি, ওটা চেঞ্জ হয় নাই। আচ্ছা, আমাদের একটু হয়তোবা এখানে কোনো একটা প্রবলেম আছে, সেটা আমাদের দেখতে হবে। দেখেন তো ডকুমেন্ট বানান ঠিক আছে কিনা? ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। আপনারা কি আছেন? হ্যালো, জি, হ্যাঁ, কেউ কথা হ্যাঁ বলতেছেন? ভাই আছি। তো ঠিক আছে। আচ্ছা, সো SIMG এটা ঠিক আছে। গেট অন ক্লিক করলে আমার গেট এলিমেন্ট বাই আইডি, তারপর হচ্ছে এই আইডিটা আমার ধরছে, তারপর হচ্ছে ওটার পরে আইএমজি ইমেজ লিখতে হবে তো মনে হয়। এই যে আইডিটা আমরা লিখছি, তো আইডিটা ঠিকই আছে, সমস্যা নেই। এস ইমেজ এটা আমরা এখানে দিচ্ছি, এটা তো ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ডট,
আগে যেমন লিখছি আমরা ইমেজ প্লাস S1 ওইভাবে কি? দাঁড়ান, এখানে হয়তোবা আমার এই যে সমানের পরে স্পেস পড়ে না, যার কারণে হয়তোবা প্রবলেম হচ্ছিল। সো এখন একটু চেক করে দেখি আর কি। সেভ করা হয়েছে, ওকে। এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এগুলো বাদ যাবে। আচ্ছা, নেক্সট নেক্সট বাটনে কি আমরা দিছিলাম? আচ্ছা, অন ক্লিক ডকুমেন্ট। ভাই ওই যে ফোল্ডারটা দেখাইতে হবে কিনা সোর্সের পরে। মনে হয় বাদ গেছে বলে এরকম করতেছে কিনা। ও আচ্ছা, উইথ আমরা পিএক্স দিছি এটা। আচ্ছা, পিএক্সটা বাদ যাই দেখি এখন আমাদের কি অবস্থা হয়। আচ্ছা, ওইটাও ঠিক আছে, সমস্যা নাই। এইটা যে স্ক্রিপ্ট যে ওইটা বাদ গেছে না কি? না না, এটা তো আমরা এটা বাটনের মধ্যে বলছি। দিচ্ছি, অন ক্লিক আমরা ফার্স্টের মধ্যে। আচ্ছা, আমি একটু চেক করি যে আমার কোথাও। অন ক্লিকে দিলে কি সোর্সের পরে যে ফোল্ডারটা দেখাইতে হয় না নাকি? আমাদের যে ইমেজ নাম তো আছে ঠিক আছে S3, কিন্তু এটা দেখো যে না, ইমেজ জাভাস্ক্রিপ্টে এগুলো ও আচ্ছা 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 আচ্ছা, available হবে। আমাদের এই ইমেজ লোকেশনটা আমাদের এটার ইমেজ। আচ্ছা, ইমেজের পরে আমাদের সোর্স, এটা তো আমরা আইডি ধরছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এইখানে লোকেশনটা, তাই না? লোকেশনটা এখন দেখি তো। আচ্ছা, আমাদের ইমেজ বানান বলতেছে ভাই। ইমেজ লেখা আছে ওই ভাইয়া। ওই ইমেজ আছে। লোকেশনে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, দাঁড়ান। আমরা এখন আইএমজি কোনো লিখতেছি, image- ইমেজ কত কোথায়? ইমেজ, তাই তো? হ্যাঁ, ইমেজ লেখা। ইমেজ সেভ, ইমেজের মধ্যে s3.png। আচ্ছা, এখন দেখি। এই যে এখন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমাদের ওই ইমেজের লোকেশন ভুল হয়েছিল, এমনি জাভাস্ক্রিপ্ট কোডে কোনো সমস্যা নেই। এখন খেয়াল করেন, দেখেন ল্যাব, মানে আমরা কি যাচ্ছি, নেক্সট যাচ্ছি, দেখছেন এখানে চেঞ্জ হচ্ছে না। এখন তাহলে প্রিভিয়াসটাও সেমভাবে আমরা করে ফেলবো, তাহলে দেখবেন যে সুন্দর একটা জিনিস আমাদের তৈরি হয়ে গেছে। সো আমি এই টোটাল জিনিসটাকে কপি করে নিচ্ছি, ওয়ান ক্লিক সহ কপি করলাম। এখন প্রিভিয়াস গেলে কোনটা আসবে বলেন তো? তখন S1 আসবে না আবার, মানে এখন আসি S3-তে। হ্যাঁ, তো যখন প্রিভিয়াস ক্লিক করবো তখন কি আসবে? 1, ঠিক আছে। সেভ করলাম। সেভ করার পরে এই যে এখন দেখেন এটা চলে আসছি, প্রিভিয়াসে ক্লিক করলাম, এটা খুব দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেল না সিম্পলি? বুঝতে পারছেন? সো জাভাস্ক্রিপ্ট, একাধিক ছবি দিতে গেলে কি যে আমাদের নেক্সট অনেকগুলো দিতে হবে? এই তখন আমার বাটন রাখতে হবে, বা হলো ওই যে আপনার এরকম আমরা 4টা আইকন রাখতে পারি, ওই যে আপনার দেখছেন না বার মতো থাকে, হ্যাঁ। আর এমনি যে স্লাইডার, ওই যে আমরা একটাতে ক্লিক করলে বারবার চেঞ্জ হয়, এটার জন্য আরেকটু কোড করতে হবে আর কি, বুঝতে পারছেন? তো সেটা এভাবে হবে না, সেটা আবার অন্যভাবে কোড করতে হবে। তো আপাতত আপনারা এইটুকু দেখলেন যে অ্যাকচুয়ালি কিভাবে মানে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, ঠিক আছে, বা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায়। তো ভালো লাগলো কি না বলেন তো? ভালো লাগছে ভাই। তাহলে এতটুকুই প্র্যাকটিস করেন, এই যতটুকু দিছি এটা প্র্যাকটিস করেন, আর আপনাদের পূর্বের কাজ কারো যদি বাকি থাকে সেটা কমপ্লিট করেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা জাভাস্ক্রিপ্টের বেসিকটা শিখে ছোট ছোট 2-3টা প্রজেক্টের কাজ দিব আপনাদের, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ তাহলে।